হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা যে টেক্সটের সাজেশান সেই সিরিজটা করছি। আজ আমরা একটা নতুন সিরিজ নিয়ে আসছি, সেটা হচ্ছে গ্রামারের সাজেশান। মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 9-10 ইংলিশ সাবজেক্টের গ্রামার সাজেশান পার্ট 1। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে গ্রামারের সেকশনটা আমরা কিভাবে তৈরি করব তাড়াতাড়ি। তো ভাস্ট সিলেবাস, তোমরা জানো গ্রামার মানে যেরকম কিছু নয় যে 3টে টপিক বলে দিলাম তোমরা করে নিলে, এরকম তো না। বিরাট একটা সিলেবাস। তো সেখান থেকেও আমরা কিছু কিছু স্পেসিফিক টপিক যেগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, সেই টপিকগুলো এবং যেগুলো একটু কনফিউজিং সেই জায়গাগুলো আমি এখানে বলবো। তো আমি সাজেশানটা অ্যাকচুয়ালি এমসিকিউ বেসিসে দিচ্ছি না, তোমাদের দেখতেই পাচ্ছ টেক্সটে আমি টেক্সটগুলো নিয়ে কমপ্লিট সেখানে একদম কন্টেন্ট বেসড করছি, কন্টেন্ট দিচ্ছি তোমাদের। তেমনই আমরা এগুলো কিন্তু গ্রামারের টপিকগুলো এখানে কিছু প্রশ্ন দিয়ে দেবো না, আমরা প্রত্যেকটা টপিক কভার করব, শিখবো এখানে খুব ভালো করে। তো এবার দেখো, যে টপিকগুলো করব এখান থেকে কিন্তু একের বেশি এক্সাম্পল দেওয়া সম্ভব নয়, তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমি একটা করেই এক্সাম্পল দেবো যেগুলো বোঝাবো এবং ক্লিয়ার করে যাব। তো তোমাদের অবশ্যই একটা খাতা পেন নিয়ে অবশ্যই বসবে তোমরা। এবং আজ আমরা প্রথম পার্টে যে টপিকগুলো টার্গেট নিচ্ছি করব সেটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। খুবই কনফিউজিং এরিয়া, বিশেষ করে পার্টিসিপল এবং জিরান্ডের এই কনফিউশনটা আমি ক্লিয়ার করব আজকের ভিডিওয়। সাথে সাথে আমরা কজেটিভ ভার্ব, সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব এগুলোও এখানে করিয়ে দেবো আজকের ভিডিও। এটা আমাদের টার্গেট থাকছে। চলো দেখা যাক যে কতটা আমরা করতে পারি, কতটা টাইম লাগে এগুলো। তো আমরা শুরু করছি আমাদের গ্রামার সাজেশন পার্ট 1। দেখো, আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডকেই 8টা ভাগে আমরা যদি ভাগ করি তাহলে কোনো না কোনো ভাগে প্রত্যেকটা ওয়ার্ড থাকবে, আর এই 8টা ভাগকে আমরা পার্টস অফ স্পিচ বলি। তো একটা ওয়ার্ড যে কোনো একটা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে। যেমন আমরা যদি বলি গুড, তাহলে এই যে ওয়ার্ডটা গুড, এটা আমরা জানি অ্যাডজেক্টিভের আন্ডারে পড়বে। এবারে যদি আমরা এখানে বলি ইজ, তাহলে এটা একটা ভার্ব হবে। এবারে কখনো কখনো কি হয়, কিছু এরকম ভার্ব রয়েছে যে ভার্বগুলো গঠন অনুযায়ী তো ভার্বেরা, কিন্তু সেন্টেন্সে অন্য পার্টস অফ স্পিচেরও কাজ করে। কার কাজ করতে পারে? অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, কখনো নাউনের কাজ করতে পারে। তাহলে সেম ওয়ার্ড ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, ভার্ব এবং নাউনের কাজ করছে। যেহেতু দুটো পার্টস অফ স্পিচের কাজ একটা সিঙ্গেল ওয়ার্ড করছে, সেই কারণে এদের বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ। এবং যেহেতু এরা বেসিক্যালি ভার্ব এবং তাছাড়াও অন্য কাজ করে, তাই এদের ভার্বালসও বলা হয়। তো আমাদের প্রথম যেটা করতে হবে, যে টপিকটা, সেটা হচ্ছে ভার্বালস। এই ভার্বালসদের আর কি নাম দিয়ে ডাকা হয়? এদের বলা হয় ডাবল পার্ট অফ স্পিচ। তো এখানে তোমরা দেখতে পাবে যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে অথবা ভার্ব প্লাস নাউন হতে পারে। যদি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয় একে আমরা বলি পার্টিসিপল। কি বলি একে? পার্টিসিপল। আর যদি ভার্ব এবং নাউনের কাজ করে এটা, তাহলে একে আমরা বলি জিরান্ড। একে কি বলা হচ্ছে? জিরান্ড। কখনো কখনো ভার্ব এবং নাউনের কাজ ইনফিনিটিভও করে। ইনফিনিটিভ। তো এই যে ইনফিনিটিভ, এ কিন্তু যে সবসময় নাউনের কাজ করে এরকম নয়, অন্য কাজও করতে পারে। আমরা দেখবো, সব ডিটেলস আলোচনা করবো। আগে বেসিকটা জানতে হবে আমাদের। আমরা কি করি, আমাদের সমস্যাটা কি? আমরা পার্টিসিপল, জিরান্ডের বেসিক বুঝি না কিছু, এগুলোর বেসিক জানি না, দিয়ে শুরু করে দিই এই সেন্টেন্সে এটা পার্টিসিপল নাকি জিরান্ড। তো সেটাতে আমাদের কি আসে? অনেক কনফিউশন চলে আসে। তো আগে বেসিকগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। প্রচুর টাইপ রয়েছে পার্টিসিপলের, সমস্ত টাইপ আমি বলবো তোমাদের। ফিউজড পার্টিসিপল কী জিনিস, ড্যাংলিং পার্টিসিপল কাকে বলে, মিস রিলেটেড পার্টিসিপল কি, ভার্বাল নাউন কাকে বলে, জিরান্ডিভ পার্টিসিপল কি, স্প্লিট ইনফিনিটিভ কি, সব কিছু এখানে আমি যত রকমের টাইপ আছে সব বলে দিচ্ছি। আগে বেসিক বোঝো। তো দেখো, এই ভার্ব, একটা ভার্ব সেটা যখন নাউনের কাজ করে তাকে জিরান্ডও বলতে পারি আমরা, আবার ইনফিনিটিভও বলতে পারি। কখন জিরান্ড বলবো, কখন ইনফিনিটিভ বলবো, সব দেখবো আমরা। আর যদি ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। কিন্তু যাই কাজ করুক, যে পার্টস অফ স্পিচেরই কাজ করুক, বেসিক্যালি এরা ভার্ব। অর্থাৎ গঠন যদি আমরা দেখি, এটা একটা ভার্বই আমরা পাবো। যেমন আমরা এখানে লিখলাম সিং, যেমন লিখলাম বিল্ড, এগুলো ভার্ব। এবার
আমরা দেখব যে এই ভার্বের সাথে কিছু পার্টিকেল অ্যাড হয়। পার্টিকেল কি জিনিস? যাদের নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু কোনো একটি ওয়ার্ডকে তার নাম্বার বা তার টেন্স বদলে দিতে পারে, সেই অংশগুলোকে বলা হয় পার্টিকেল। যেমন আইএনজি হতে পারে, যেমন ইডি হতে পারে, টি হতে পারে, এন হতে পারে, ইএন হতে পারে, এনই হতে পারে। এই ধরনের যে অংশ এদের বলে পার্টিকেল। তো ভার্বের সাথে যখনই পার্টিকেল অ্যাড হবে, পার্টিকেল অ্যাড হবার ফলে যদি সেই ভার্বটা একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করতে আরম্ভ করে। এবার অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো একটা নাউনকে মডিফাই করবে, নাউনের বিশেষতা বলবে, তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আর যদি সেটা নাউনের কাজ করতে আরম্ভ করে, নাউনের কাজ মানে কি? নাউন কি করে? কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, কোনো একটা সেন্টেন্সে অবজেক্ট হতে পারে। অবজেক্ট মানে সেন্টেন্সে বলছি মানে ভার্বের অবজেক্ট হয়, প্রিপোজিশনের অবজেক্ট হয়, আবার পজেসিভ নাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভেরও আবার অবজেক্ট হয়। তাহলে সাবজেক্টের কাজ করুক, অবজেক্টের কাজ করুক, কমপ্লিমেন্টের কাজ করুক, সেটা কে করবে? নাউন। তাহলে যদি এরকম কাজ করে তখন আমরা এদের বলবো জিরান্ড। তো ফ্রেন্ডস, চলো আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। আচ্ছা, এই যে ভার্বগুলো যারা এরকম আচরণ করছে, এই ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এটাও আমাদের মাথায় রাখতে হবে। দেখো, টাইপস অফ ভার্ব অলরেডি আমি করিয়ে দিয়েছি, সেখানে বলা আছে যে ফাইনাইট আর নন ফাইনাইট দু ধরনের ভার্ব হয়। ফাইনাইট মানে সাবজেক্ট যদি তার নাম্বার পার্সন চেঞ্জ হয়ে যায়, যে ভার্বটা তার সাথে সাথে চেঞ্জ হয় তাকে বলা হয় ফাইনাইট। যে ভার্বটা সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স চেঞ্জ হলেও অপরিবর্তিত থাকে, পরিবর্তন হয় না যার, তাকে বলা হয় নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভার্বই তিন ধরনের হয়: পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। এবার আমরা এদের বেসিক বিষয়টা আমরা বুঝে গেছি যে অ্যাকচুয়ালি কাকে পার্টিসিপল বলে। তাহলে যে ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা বলবো সোজা কথায় পার্টিসিপল। যেমন আমরা এক্সাম্পল দিই এখানে, যে আমরা এরকম যদি বলি, দেখো, দ্য সিঙ্গিং বার্ড, সিঙ্গিং বার্ড, আই স এ সিঙ্গিং বার্ড, যদি এরকম বলি আমরা। এবারে প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে কি কি ভার্ব আছে যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে তুমি বলবে দাদা স একটা ভার্ব, আবার সিঙ্গিং এটাও তো একটা ভার্ব। হ্যাঁ, সিং থেকেই তো এসেছে এবং এটা আইএনজি যোগ আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে, V1 প্লাস আইএনজি, যাকে আমরা V4ও বলতে পারি, অর্থাৎ কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ ফর্মের এটা একটা ভার্ব। কিন্তু যদি আমরা ভালো করে লক্ষ্য করি এই সেন্টেন্সে এই ভার্বটা কিসের কাজ করছে, তাহলে আমরা দেখব যে এর ডান দিকে এই যে ওয়ার্ডটা আছে বার্ড, যে নাউনটা রয়েছে সেই নাউনটাকে বিশেষিত করছে। কেমন পাখি যদি আমরা প্রশ্ন করি, তাহলে উত্তর আসছে সিঙ্গিং। তাহলে গঠন অনুযায়ী তো এটা ভার্ব, কিন্তু ফাংশন অনুযায়ী এটা অ্যাডজেক্টিভ। এই কারণে একে বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ, এবং যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে একে বলা হয় পার্টিসিপল। এবার এখানে যে কনফিউশনটা আসতে পারে, যে যদি আমি বলি দ্য বার্ড ইজ সিঙ্গিং, দ্য বার্ড ইজ সিঙ্গিং, তাহলে এবার বিষয় হচ্ছে যে এখানেও তো আমরা সিঙ্গিং দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটা, তাহলে এটাও তো ভার্ব এখানে, কিন্তু এর পরে তো আমরা কোনো নাউন দেখতে পাচ্ছি না এই ওয়ার্ডটার পর, যাকে এ মডিফাই করছে। আচ্ছা, সিঙ্গিংটা কার সম্পর্কে বলা হচ্ছে? পাখিটার সম্পর্কে বলা হচ্ছে, পাখিটাই সিং করছে। তাহলে যদিও আমরা এখানে নাউন দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে ওয়ার্ডটা এখানে আইএনজি নিয়ে বসে আছে ভার্বটা, একে কি আমরা পার্টিসিপল বলতে পারি? হ্যাঁ, একেও আমরা পার্টিসিপল বলবো, যদিও এটা অ্যাডজেক্টিভের কাজ কিন্তু করেনি, কিন্তু এর মধ্যে ভার্বের ফোর্স বেশি আছে, এটা ভার্বেরই কাজ করছে, আইএনজি ফর্মে বসে আছে, কন্টিনিউয়াস ফর্মে বসে আছে। তাহলে একটা প্রশ্ন আসছে যে আচ্ছা, কন্টিনিউয়াস ফর্মের যে ভার্বগুলো সেগুলো কি তার মানে পার্টিসিপল বলে? শুধু পার্টিসিপল বললে গন্ডগোল হবে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে হবে আমাদের। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদের, যে প্রেজেন্ট পার্টিসিপল আর সিম্পল যেটাকে আমরা পার্টিসিপল বলছি এর মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? সামান্য একটা ডিফারেন্স আছে এদের মধ্যে। পার্টিসিপলেরই আরেকটা নাম হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। যেহেতু ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে মনে রাখতে হবে যে যেখানে অ্যাডজেক্টিভের ফোর্স বেশি আছে, এই ফোর্সটা ভালো করে বুঝতে হবে, যে গঠনের দিক থেকে ভার্ব কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের, অর্থাৎ ভার্বের ফোর্স থাকতে পারে আবার অ্যাডজেক্টিভের ফোর্স থাকতে পারে। যদি আমরা এই দুটো এক্সাম্পল লক্ষ্য
করি, এখানে সিঙ্গিং বার্ড আমি যখন বলছি, সিঙ্গিং এটা একটা ক্রিয়া, এটা একটা ভার্ব, সিং মানে গান করা, কিন্তু এটা ক্রিয়া হলেও এই অংশটাতে সিঙ্গিং বার্ড যদি আমরা বলি, এই বার্ডকে মডিফাই করছে যেহেতু, তাহলে বলবো যে অ্যাডজেক্টিভের ফোর্সটা বেশি আছে এখানে। যেহেতু অ্যাডজেক্টিভের ফোর্স বেশি আছে, একে আমরা প্রেজেন্ট পার্টিসিপল না বলে একে আমরা বলি সিম্পল পার্টিসিপল, অথবা আমরা একে বলবো ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল টার্মটা তোমরা অপশানে যদি না পাও তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ অ্যান্সার করে আসবে, কারণ ভার্ব হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করছে। এই জায়গাতে সিঙ্গিং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করছে না। যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে না, তার মানে ফোর্স কিসের বেশি আছে? এর ফোর্সটা হচ্ছে ভার্বের, যদিও এটাও সিং প্লাস আইএনজি। তাহলে এখানে ভার্বের ফোর্স বেশি থাকার কারণে একে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্বাল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। চলো আর একটু ভালো করে আমরা দেখি। তার মানে তোমরা বুঝতে পারছো যে সবসময় যে অ্যাডজেক্টিভ হবে এরকম নয়। ভার্বের ফোর্স যদি বেশি থাকে এবং একটা ফিক্সড গঠন যদি আমরা দেখতে পাই রয়েছে, যেটা এসেছে ভার্ব থেকে অথচ তার গঠনটা একটু আলাদা, যদি আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, কখনো কখনো পাস্ট পার্টিসিপল, কখনো কখনো পারফেক্ট পার্টিসিপল। এই জায়গাটা আমরা একটু বুঝে নিই, কখন আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল বুঝবো। তো ফ্রেন্ডস দেখো, সাধারণভাবে আমরা পার্টিসিপলকে 3 রকম ভাগে ভাগ করতে পারি। তো পার্টিসিপল প্রধানত 3 ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। কিভাবে চিনবো এদের? প্রেজেন্ট পার্টিসিপলের গঠন হচ্ছে V1 প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার। আচ্ছা, মনে রাখতে হবে এগুলো আবার অ্যাক্টিভ প্যাসিভে হয়, অ্যাক্টিভ স্ট্রাকচার হয় আবার প্যাসিভ স্ট্রাকচার হয়। দেখো তোমাদের কিন্তু যে লেভেলের তোমরা এক্সাম দিতে চলেছো, এখানে কিন্তু অত্যন্ত ডেপথে কোয়েশ্চেন আসবে। তাহলে আমাদের সব কিছু একদম A to Z এখান থেকে জানতে হবে বিষয়গুলো, প্রত্যেকটা, কোনোটাকে আমরা স্কিপ করতে পারবো না। তো অ্যাক্টিভে V1 প্লাস আইএনজি যদি থাকে, এটা অ্যাক্টিভে আছে। আর বিং V3 যদি হয়ে যায়, এটাই যদি বিং V3 হয়ে যায়, এটা প্যাসিভ হয়ে যাবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল যেটা, এর স্ট্রাকচার কি? পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার হচ্ছে ভার্বের যে বেস ফর্ম আর V1 ফর্ম আলাদা, কিন্তু এখানে বোঝানোর জন্য আমি V1ই লিখছি তোমাদের। বেস ফর্মের সঙ্গে কি কি যোগ থাকতে পারে? পার্টিকেল হিসেবে ডি থাকতে পারে, ইডি থাকতে পারে, এন থাকতে পারে, ইএন থাকতে পারে, এনই থাকতে পারে, টি থাকতে পারে। যদি আমরা দেখি V1 এর সাথে এগুলো যুক্ত হয়েছে এবং অ্যাডজেক্টিভের কাজ করছে একটা সেন্টেন্সে এই ওয়ার্ডটা, যেমন হচ্ছে BUILD, বিল্ড, আর এখান থেকে হয়ে যায় আমাদের বিল্ড। এই যে বিল্ড ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা ভার্ব থেকে এসেছে, বিল্ড থেকে এসেছে, আর শেষে আছে টি, এই পার্টিকেলটা আছে, এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সেই ক্ষেত্রে আমরা একে বলি এটা পাস্ট পার্টিসিপল। ওকে, বোঝা গেছে আশা করছি। নেক্সট হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এর স্ট্রাকচার কি? পারফেক্ট পার্টিসিপলের আবার সেম অ্যাক্টিভ প্যাসিভ আছে, অ্যাক্টিভ স্ট্রাকচার আছে আর প্যাসিভ স্ট্রাকচার আছে। এর যে অ্যাক্টিভ স্ট্রাকচার, এটা হ্যাভিং দিয়ে শুরু হয়, হ্যাভিং প্লাস V3, এটা হলো অ্যাক্টিভের স্ট্রাকচার। আর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস বিন প্লাস V3, এটা হলো এর প্যাসিভের স্ট্রাকচার। এবার ভালো করে বোঝো বিষয়টা। প্রেজেন্ট পার্টিসিপল যাকে আমরা বলছি, এখানে ফোর্স অবশ্যই ভার্বের বেশি হবে, অ্যাডজেক্টিভের না। যাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলছি, সেটা অ্যাক্টিভই হোক প্যাসিভ হোক, এখানেও ফোর্স বেশি থাকবে ভার্বের। তোমরা দেখবে এটা একটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে বলে তোমার মনেই হবে না। তাহলে ফোর্স যেহেতু ভার্বের বেশি আছে, সেই জন্য আমরা যদি প্রেজেন্টে থাকে তখন বলি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পারফেক্টে থাকে সেটা পারফেক্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল যেটা, এটা অ্যাডজেক্টিভেরই কাজ করে। এবারে আমরা একটু বুঝে নিই যে ফাংশন অনুযায়ী আমরা কি করে বুঝবো যে কোনটা হবে। তো দেখো, সব থেকে বেশি কনফিউশন আসে এই প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভটার মধ্যে, এখানে কনফিউশনটা বেশি আসে। এইখানে একটু এদের ফাংশনগুলো আমাদের জানতে হবে। যেমন যদি এরকম সেন্স আসে যে ইনকমপ্লিট কোনো অ্যাকশান হচ্ছে, কি বললাম? ইনকমপ্লিট অ্যাকশান, তখন আমরা ইউজ করব প্রেজেন্ট পার্টিসিপল। এক্সাম্পল দিয়ে দেবো প্রত্যেকটার, আগে দেখে নাও। তাহলে ইনকমপ্লিট অ্যাকশান হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। যদি এরকম বোঝায় যে দুটো অ্যাকশান ঘটছে, পর পর ঘটছে, একটা অ্যাকশান শেষ হলো আর একটা অ্যাকশান হচ্ছে, অথবা একটা অ্যাকশান শেষ হলো না, তার সাথে সাথে আর একটা অ্যাকশান শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা এরকম লিখবো যে টু অ্যাকশানস
ওয়ান আফটার অ্যানাদার, আর ব্র্যাকেটে লিখব নো টাইম গ্যাপ। ভালো করে বুঝতে হবে, দুটো অ্যাকশান ঘটছে, একটার পরে আর একটা ঘটছে, অথবা একটা শেষ হতে হতে আর একটা ঘটছে, তাদের মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই, সেই অ্যাকশান বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলই ব্যবহার করি। থার্ড হচ্ছে আর কোথায় আমরা ব্যবহার করতে পারি, 3 নম্বর হচ্ছে যদি এরকম বোঝায়, দেখো যে টু অ্যাকশনস সাইমালটেনিয়াসলি মানে একসাথে যুগপৎ ঘটছে, একটা শেষ হলো আর একটা শুরু হলো এরকম না, একটা শেষ হতে হতে আর একটা শুরু হলো এরকমও না, একই সাথে দুটো অ্যাকশন চলছে এরকম যদি বোঝায় তখনও আমরা প্রেজেন্ট পার্টিসিপলই ব্যবহার করি। আর কোথায় ব্যবহার করতে পারি, কজ এফেক্ট, কোনো একটা অ্যাকশানের কারণে আর একটা অ্যাকশান ঘটছে, এখানেও আমরা প্রেজেন্ট পার্টিসিপলই ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে তাহলে দাদা পারফেক্টের সঙ্গে তফাৎটা কি? পারফেক্ট হবে এরকমই, দুটো অ্যাকশান বোঝাবে এখানে, টু অ্যাকশনস এবং ওয়ান আফটার অ্যানাদার, একটার পরেই আর একটা ঘটছে, দুটো অ্যাকশান হচ্ছে একটার পরে একটা, কিন্তু এদের মাঝে একটা টাইম গ্যাপ আছে, মানে জাস্ট শেষ হলো আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে এরকম নয়, একটা সময়ের গ্যাপ থাকবে, যেটা সেন্স অনুযায়ী তুমি বুঝতে পারবে। এবারে আমরা একটা করে এক্সাম্পল দিই এগুলোর, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ইনকমপ্লিট অ্যাকশান, যে অ্যাকশানটা এখনও শেষ হয়নি, এখনও রানিং মোডে রয়েছে। একটি শিশু কাঁদছে, যদি আমরা বলি দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে দেখো দ্য বেবি ইজ ক্রাইং, এখানে এই যে ওয়ার্ডটা ক্রাইং, তাহলে আমরা গঠন অনুযায়ী দেখতে পেয়েছি যে প্রেজেন্ট পার্টিসিপলের গঠন হচ্ছে V1 প্লাস আইএনজি, যেটা আমাদের এখানে মিলে গেছে V1 প্লাস আইএনজি। আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে এখানে অ্যাডজেক্টিভের ফোর্স বেশি আছে নাকি এখানে ভার্বের ফোর্স বেশি আছে। এটা কি অ্যাডজেক্টিভ? না, এটা তো অ্যাডজেক্টিভ না, তাহলে এটা কি? এটা ভার্ব, তাহলে ভার্বের ফোর্স যেহেতু রয়েছে এখানে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর তুমি যদি এইভাবে না চিনতে পারো তাহলে ফাংশন অনুযায়ী চিনতে পারে। কি বোঝাচ্ছে এটা? ইনকমপ্লিট অ্যাকশন, অর্থাৎ এই কাঁদার কাজটা এখনো শেষ হয়নি, চলছে, রানিং আছে। দ্য বেবি ইজ ক্রাইং, দ্য ডগ ইজ স্লিপিং, দ্য ডগ ইজ স্লিপিং, স্লিপিংটাও হলো প্রেজেন্ট পার্টিসিপল, অবশ্যই ভার্বের ফোর্স বেশি আছে এখানে, এটা অ্যাডজেক্টিভ না। নেক্সট হচ্ছে টু অ্যাকশনস ওয়ান আফটার অ্যানাদার, একটার পরে একটা হচ্ছে কিন্তু টাইমের গ্যাপ নেই। যেমন সিইং এ স্নেক, দ্য বয় র্যান অ্যাওয়ে, একটা সাপ দেখে বাচ্চাটা দৌড় লাগালো, তাহলে একটা সাপ দেখেছে দিয়ে ছেলেটা দৌড়াচ্ছে। এখানে দেখো দুটো অ্যাকশন আছে, সাপ দেখা আর দৌড় লাগানো। এবার তুমি আমাকে বলো, এই যে দুটো অ্যাকশান, এর মধ্যে প্রথম অ্যাকশানটার পরে টাইম গ্যাপ নিয়ে তারপরে দ্বিতীয় অ্যাকশানটা হবে? মানে আগে সাপ দেখলো, 5 মিনিট বসে বসে ভাবলো কি করব, তারপর দৌড়ালো, এরকম না? সাপ দেখার সাথে সাথে দৌড় লাগাবে, সাথে সাথে যেহেতু হচ্ছে এটা, অর্থাৎ কোনো টাইম গ্যাপ নেই দুটোর মধ্যে। সেই জন্য দেখো প্রথম ভার্ব যেটা আছে, যে কাজটা প্রথম হচ্ছে, সেটাতে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে সিইং এ টাইগার, সিইং এ স্নেক, টাইগারও বলতে পারি, সিইং এ স্নেক, একটা সাপ দেখে দৌড় লাগাচ্ছে। আচ্ছা এবার আমাকে বলো যে এই যে ওয়ার্ডটা সিইং, এটা V1 প্লাস আইএনজি, স্ট্রাকচার অনুযায়ী তো প্রেজেন্ট পার্টিসিপল, ইয়েস, কিন্তু এর ডান দিকে একটা নাউন আছে যেগুলো আগের সেন্টেন্সে ছিল না। তাহলে নাউন যদি ডান দিকে থাকে তাহলে এটাকে কি আমরা অ্যাডজেক্টিভ বলবো? মানেটা বোঝো ভালো করে, সিইং এ টাইগার, একটা সাপকে দেখে, এই যে দেখে ওয়ার্ডটা, এটা কি মডিফাই করছে সাপকে? না, মডিফাই তো করেনি, সাপটার সম্পর্কে কিছু বলছে কি না, সাপের সম্পর্কে কিছু বলেনি। তাহলে এই যে কাজটা হচ্ছে, এই যে ওয়ার্ডটা, এখানে ফোর্স কার বেশি আছে? ভার্বের ফোর্স বেশি আছে নাকি অ্যাডজেক্টিভের ফোর্স বেশি আছে? অবশ্যই ভার্বের ফোর্স বেশি আছে। যেহেতু এটা ভার্বের ফোর্স বেশি আছে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো আমরা, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল না বলে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের সঙ্গে তফাৎটা কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে একটা সময়ের গ্যাপ থাকবে দুটোর মধ্যে। ধরো আমি বললাম দে বিল্ট এ হাউস, এটা একটা সেন্টেন্স নিলাম। আর একটা সেন্টেন্স নিলাম যে দে লিভড ইন ইট,
তারা একটা বাড়ি বানিয়েছিল, তারা সেই বাড়িতে বাস করত। তাহলে আগে বাড়িটা তৈরি করেছিল, তারপরে সেই বাড়িতে বাস করতে শুরু করলো। এবার বলো, এই যে তৈরি করার পর বাস করা, এটা কি একেবারে জাস্ট শেষ হলো সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো? এরকম তো হয় না, একটা টাইমের গ্যাপ থাকে এই দুটো অ্যাকশানের মাঝখানে, অনেক কিছু আছে এই দুটোর মধ্যে, গৃহপ্রবেশের আগে অনেক কিছু হয়। তাহলে এই যে টাইম গ্যাপ আমরা বুঝতে পারছি, এই বিল্ট আর লিভডের মধ্যে একটা টাইম গ্যাপ আছে, কিন্তু সিং আর রেন অ্যাওয়ের মধ্যে টাইম গ্যাপ ছিল না। যেহেতু টাইম গ্যাপ আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এরকম বলতে পারি না যে বিল্ডিং এ হাউস দে লিভড ইন ইট, এটা বলা যাবে না, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না, তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা কি ইউজ করব এখানে? হ্যাভিং ভিত্রি। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা হ্যাভিং ভিত্রি লাগবো নাকি হ্যাভিং বিন ভিত্রি লাগবো? তাহলে আমরা দেখবো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। কে বাড়িটা বানাচ্ছে? তারা বানাচ্ছে। কে বাস করছে? তারাই বাস করছে। তাহলে তারাই বানাচ্ছে, তারাই বাস করছে, তাহলে অবশ্যই এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা প্যাসিভে নেই। যেহেতু অ্যাক্টিভে আছে, আমরা এটা শুরু করব হ্যাভিং ভিত্রি দিয়ে। তাহলে হ্যাভিং বসিয়ে দিলাম, আর বিল্টের ভিত্রি কি? বিল্টই হবে। হ্যাভিং বিল্ট এ হাউস, কমা, এরপরে এই দ্বিতীয় অংশটা পুরো লিখে দেবো, দে লিভড ইন ইট। একটা বিষয় এবার ভালো করে লক্ষ্য করো, কারণ পার্টিসিপেলের আর একটা টাইপ এখান থেকে হয়ে যাবে আমাদের। সেটা কি? যখনই আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, ভালো করে বুঝবে, এখানে দেখো হ্যাভিং বিল্ট এই যে অংশটা, এই যে পার্টিসিপলটা, এটা কি হাউস সম্পর্কে কিছু বলছে? মানে হাউসটাকে মডিফাই করছে? না, হাউসকে মডিফাই করেনি। তাহলে হ্যাভিং বিলটাতে ভার্বের ফোর্স বেশি রয়েছে, সেই জন্য এটা কি? এটা পারফেক্ট পার্টিসিপল। যেহেতু এটা পারফেক্ট পার্টিসিপল, তাহলে সব সময় মাথায় রাখবো ভার্বের ফোর্স যদি থাকে, তাহলে আমরা গঠন জানি যে ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে নিশ্চয়ই এই হ্যাভিং এর আগে এবং এই সিইং এর আগে একটা সাবজেক্ট আছে, যেটা উজ্জ আছে এখানে। হ্যাঁ, নিশ্চয়ই একটা সাবজেক্ট থাকবে এবং এর নিজস্ব সাবজেক্ট হবে। নিজস্ব সাবজেক্ট মানে কি? এই পার্টিসিপলটা দিয়ে যে ক্রিয়াটা বোঝাচ্ছে, যে ভার্বটা বোঝাচ্ছে, তারই সাবজেক্ট, সেই কাজটা সে করবে। তাহলে বলো যে এই সিইং মানে দেখা কাজটা কে করছিল? সাপ করছিল নাকি এই বয়টা করছিল? বয় করছিল। তাহলে এই সিইং এর আগে নিশ্চয়ই লেখা আছে দ্য বয়, যেটা উজ্জ করা আছে। দ্য বয় সিইং এ স্নেক, দ্য বয় র্যান অ্যাওয়ে। এবার যেহেতু আমরা রিপিট করি না সেম সাবজেক্টকে, সেই জন্য এটাকে উজ্জ রেখেছি আমরা, কিন্তু এটা আছে সাবজেক্ট। তাহলে সিইং এর নিজস্ব সাবজেক্ট হচ্ছে দ্য বয়, যেটা উজ্জ থাকে। সেম জিনিস এখানেও, হ্যাভিং বিল্টের নিজস্ব সাবজেক্ট হচ্ছে দে, তারা বানাচ্ছে বাড়িটাকে, এই জন্য দেখো দ্বিতীয় অংশ দে লেখা আছে। এবার এইখানে যদি এরকম কোনো সেন্টেন্স আসে যেখানে আমরা দেখব যে একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপলের ইউজ হয়েছে, অথচ তার সাবজেক্ট লেখা নেই, উজ্জ আছে, অথচ লেখা নেই, অথচ এই যে দ্বিতীয় সাবজেক্টটা আছে তার সঙ্গে প্রথম সাবজেক্টটা সেম নয়, আলাদা, তখন আমরা সেই পার্টিসিপলটাকে বলি ড্যাংলিং পার্টিসিপল বা মিসরিলেটেড পার্টিসিপল বা আনঅ্যাটাচড পার্টিসিপল। এই তিনটে নাম সেম, একই জিনিসকে বোঝায়। মিসরিলেটেড পার্টিসিপলও বলা যেতে পারে, ড্যাংলিং পার্টিসিপলও বলা যেতে পারে, বা আনঅ্যাটাচড পার্টিসিপলও বলা যেতে পারে। কিভাবে আমরা বোঝাবো? এটা এক্সাম্পল দেবো। ভালো করে দেখো, আমি এখানে 4টে জিনিস লিখেছিলাম। ইনকমপ্লিট অ্যাকশন বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল, এক্সাম্পল দিয়ে দিয়েছি। টু অ্যাকশনস ওয়ান আফটার অ্যানাদার, কোনো টাইম গ্যাপ নেই, এক্সাম্পল দিয়ে দিয়েছি। টু অ্যাকশন সাইমালটেনিয়াসলি ঘটছে, এরও একটা এক্সাম্পল নিয়েই নাও। ওয়াচিং টিভি, আই এট রাইস, টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছি, এরকম যদি বলি। ওয়াচিং টিভি, তাহলে দেখো দুটো ঘটনা ঘটছে, একটা টিভি দেখা ঘটছে আর একটা ভাত খাওয়া ঘটছে। টিভি দেখা শেষ হলো, তারপরে ভাত খাওয়া শুরু হলো, এরকম না, একই সাথে চলছে, সাইমালটেনিয়াসলি হচ্ছে, দেখতে দেখতে খাচ্ছি, সেই জন্য এই ওয়াচের সাথে আইএনজি লাগিয়ে দিয়েছি, ওয়াচিং টিভি। এবার বলো তো আমাকে যে এই যে টিভি নাউনটা আছে, তাকে এই ওয়াচিং ভার্বটা এটা মডিফাই করছে এই ওয়ার্ডটা? না, মডিফাই তো করেনি, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ না। তাহলে ভার্বের ফোর্স যেহেতু বেশি আছে, সেই জন্য একে বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভে। তাহলে এটা অ্যাক্টিভের প্রেজেন্ট পার্টিসিপল, এবং এর যে সাবজেক্ট, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল সেহেতু এর একটা সাবজেক্ট আছে নিজস্ব, আর সেই সাবজেক্টটা উজ্জ করা আছে, মানে সেই সাবজেক্টটা হলো দ্বিতীয় ক্লজের সাবজেক্ট।
দ্বিতীয় ক্লজের সাবজেক্ট কি আই, তার মানে ওয়াচিংয়ের আগে নিশ্চয়ই একটা আই আছে। এবার যদি আমরা এখানে আই বসাই তাহলে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, আই ওয়াচিং দ্য টিভি, আই এট রাইস। ওকে, কমপ্লিট, কোনো সমস্যা নেই। এবারে 4 নম্বরটা দেখো ভালো করে, কজ এফেক্ট। এর একটা আমি এক্সাম্পল দিই, তাহলেই আমাদের এই আনঅ্যাটাচড পার্টিসিপল জিনিসটা কি এটাও বোঝা যাবে এখান থেকে। তাহলে চলো, ধরো এরকম বললো যে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু আমি ছাতা নিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু আমি ছাতা নিলাম। তাহলে এরকম বলবো যে রেনিং হার্ড, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আই টুক দ্য আমব্রেলা। ওকে, তাহলে যেহেতু প্রচুর মাত্রায় বৃষ্টি হচ্ছিল সেহেতু আমি ছাতাটা নিলাম। রেনিং হার্ড, আই টুক দ্য আমব্রেলা। এবার লক্ষ্য করো, রেনিং বৃষ্টি হচ্ছে, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাতে কিসের ফোর্স বেশি আছে, অ্যাডজেক্টিভ না ভার্বের? অবশ্যই ভার্বের ফোর্স বেশি আছে, দেখতে পাচ্ছ ভার্বের ফোর্স বেশি আছে এবং V1 প্লাস আইএনজি এবং অ্যাক্টিভে আছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল এটা। ওকে, অ্যাক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল যদি হয় তাহলে আমরা কি বলেছি যে এর নিশ্চয়ই একটা নিজস্ব সাবজেক্ট থাকবে এবং এই নিজস্ব সাবজেক্টটা উহ্য তখনই থাকবে যখন দ্বিতীয় ক্লজের সাবজেক্টটার সঙ্গে সেম হবে। তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট কি আই, তার মানে উহ্য আমি তখনই রাখতে পারবো এই আইটাকে যখন এই রেনিংয়ের সাবজেক্টটাও হবে আই। তাহলে যদি আই আমরা এখানে বানাই, এবার সেন্টেন্সটা পড়ে দেখো, এটা কোনো মিনিংফুল সেন্টেন্স হচ্ছে। আই রেনিং হার্ড, যেহেতু আমি বৃষ্টি হচ্ছিলাম, আমি তো বৃষ্টি হইনি, তাহলে এটা নিশ্চয়ই আইটা এর সাবজেক্ট নয়। যেহেতু রেনিং পার্টিসিপলের সাবজেক্ট আই নয়, অথচ আমি একে উহ্য রাখছি, একে বলা হয়, এই পার্টিসিপলটার নাম চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যায়, কি বললাম, মিস রিলেটেড পার্টিসিপল। মিস রিলেটেড পার্টিসিপলও বলে, আনঅ্যাটাচড পার্টিসিপলও বলে, বা ড্যাংলিং পার্টিসিপলও বলে। ওকে, তাহলে আশা করছি বোঝাতে পেরেছি যে মিস রিলেটেড পার্টিসিপল জিনিসটা কি। গ্রামাটিক্যালি মিস রিলেটেড পার্টিসিপল রং, এটা এরার হচ্ছে, এই সেন্টেন্সটাতে এরার আছে, এটা লেখা যাবে না। এরার কারেকশানে এটা প্রশ্নও দেয় যে এখানে কি এরার রয়েছে। এখানে যদি আমি একটা দিই, এটা এ সেকশন, এটা বি সেকশন, এটা সি সেকশন, তারপরে নো এরার, তাহলে অ্যান্সার এ হবে, কারণ এতে একটা এরার আছে। মিস রিলেটেড পার্টিসিপল ইউজ করা যায় না সেন্টেন্সে। তাহলে আমাদের সেন্টেন্সটাকে কি লিখতে হবে, রেনিংয়ের সাবজেক্ট যেটা সেটাকে আনতে হবে। তাহলে আমরা বলবো হোয়াইল ইট ওয়াজ রেনিং, যখন বৃষ্টি হচ্ছিল, তারপরে বাকিটা আমি লিখব আই টুক দ্য আমব্রেলা, এটা লিখব। অথবা হোয়াইল না লিখে অ্যাজও লিখতে পারি, অ্যাজ ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেটাও লিখতে পারি। কিন্তু এই হোয়াইল আই ওয়াজ, এই অংশটাকে বাদ আমি দিতে পারি না। যদি আমি বাদ দিয়ে দিই তখন এই পার্টিসিপলটার নাম হয়ে যাবে ড্যাংলিং পার্টিসিপল। তো আশা করছি ড্যাংলিং পার্টিসিপল কি জিনিস বুঝে গেছো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্বাল অ্যাডজেক্টিভের তফাৎ বুঝে গেছো। এবার আমরা এখানে পার্টিসিপলের অন্যান্য যে টাইপগুলো রয়েছে সেগুলো নিয়েও একটু আলোচনা করে নিই। তো অনেক বড় বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, এইটুকুতেই কত টাইম চলে গেল আমাদের, এখনো তো সবই বাকি। তো নেক্সট হচ্ছে, ধরো বললাম যে উইমেন having the vote reduces men's power। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, উইমেন হ্যাভিং দ্য ভোট রিডিউসেস মেন্স পাওয়ার। এখানে প্রশ্ন করেছে তোমাকে যে এই যে হ্যাভিং, এই যে ওয়ার্ডটা, এটা পার্টিসিপল নাকি এটা জিরান্ট নাকি এটা কি। তো এবারে এটা বোঝার জন্য আমাদের দেখো কি করতে হবে, হ্যাভিং দ্য ভোট রিডিউসেস মেন্স পাওয়ার, এই অংশে ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে রিডিউসেস। মহিলাদের ভোটের যে শক্তি বা মহিলারা ভোট দেওয়ার শক্তি যখন পেল, ভোট দেওয়ার অধিকার যখন পেল, সেটা পুরুষদের ক্ষমতাকে কিছুটা কমিয়ে দিয়েছিল। এখানে এই যে রিডিউসেস, এই যে ভার্বটা, এর সাবজেক্ট কি?
যদি প্রশ্ন হয় রিডিউসেস ভার্বের সাবজেক্ট কোনটা, তাহলে তোমাকে দেখো তুমি হয় বলবে উইমেন অথবা বলবে হ্যাভিং। যদি তুমি বলো যে হ্যাভিংটা হচ্ছে সাবজেক্ট, তাহলে উইমেনটা তো আকাশে উড়ে গেল, কারণ এটা তো এর সঙ্গে কোনো কানেকশান নেই। উইমেন আর হ্যাভিং, উইমেনটা কোথায় চলে যাবে? তাহলে উইমেনটাকে রাখতে হচ্ছে আমাদের। আর তুমি যদি বলো উইমেনটা সাবজেক্ট, উইমেন কখনো মেন্স পাওয়ারকে রিডিউস করেনি, উইমেন তো রিডিউস করছে না, রিডিউসটা করছে কে? হ্যাভিংটা রিডিউস করছে। তাহলে এখানে যেটা হচ্ছে এই যে পার্টিসিপলটা, এখানে দেখুন সাবজেক্ট মানে যেটা হচ্ছে নাউন, এখানে নাউনটা কোনটা? উইমেন। আর এই হ্যাভিংটা কি এখানে? পার্টিসিপল। এদের মধ্যে একটা ফিউশন ঘটে গেছে, একে বলা হয় ফিউজড পার্টিসিপল। ফিউজড পার্টিসিপল। এবার সেম জিনিস খুব ভালো করে বুঝে নাও, গ্রামাটিক্যালি ফিউজড পার্টিসিপল ব্যবহার করা যায় না, এটা এরার। যদি এরার কারেকশানে আসে এটা যদি এ সেকশন হয়, এটা যদি বি সেকশন হয়, আমরা এ সেকশন অ্যান্সার করে আসব, কারণ উইমেন হ্যাভিং লেখা যাবে না, ফিউজড পার্টিসিপল ইউজ করা যাবে না। তাহলে কারেক্ট ফর্মটা কি? এই যে হ্যাভিংটা, যদি আমরা এটাকে সাবজেক্ট নিই, এই সাবজেক্টের আগে, সাবজেক্ট মানে এটাকে নাউন ধরছি আমরা, তাহলে এর আগে যেহেতু আর একটা নাউন বসে আছে, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে পজেসিভ ফর্মে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে দাদা পজেসিভ ফর্মে? কারণ এটাও যেহেতু নাউন, এটাও যেহেতু নাউন, তাহলে একটা নাউনের পরে আরেকটা নাউনকে আনতে গেলে প্রথম নাউনটাকে পজেসিভ করতে হবে। এই জন্যই, কারণ দ্বিতীয়টা এর অবজেক্ট হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম যে জিরান্ড কিসের কাজ করে বা নাউন কিসের কাজ করে? সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, অথবা পজেসিভ নাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভের আবার অবজেক্ট হতে পারে। তাহলে এইখানে এই নাউনটা এই পজেসিভ নাউনের অবজেক্টের কাজ করছে। তাহলে উইমেনটাকে আমরা লিখে দেবো উইমেন্স, উইমেন্স হ্যাভিং, তারপরে যা আছে হ্যাভিং দ্য বোট। এইবার এটা গ্রামাটিক্যালি 100% কারেক্ট হয়ে গেল, কিন্তু যে হ্যাভিংটাকে আমরা লিখেছিলাম ফিউজড পার্টিসিপল যেটা ব্যবহার হচ্ছিল, এই সেন্টেন্সে যদি প্রশ্ন আসে হ্যাভিংটা কি, এটা পার্টিসিপল না, এটা জিরান্ড হয়ে যাবে। কেন এটা জিরান্ড হয়ে যাবে? কারণ পজেসিভ নাউনের অবজেক্টের কাজ কে করতে পারে? নাউন করতে পারে। তাহলে হ্যাভিংটা নাউন হয়ে গেল। তাহলে ভার্ব যখন নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে, তাকে পার্টিসিপল বলে না। ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে বলে পার্টিসিপল। তাহলে এটা জিরান্ড হয়ে গেল। তাহলে এই রকম সেন্টেন্স যদি দেয় উইমেন্স হ্যাভিং, তাহলে তুমি অ্যান্সার করবে হ্যাভিংটা জিরান্ড। যদি তোমাকে বলে উইমেন হ্যাভিং, তুমি অ্যান্সার করবে ফিউজড পার্টিসিপল। চলো আরও দেখি এখান থেকে। ধরো তোমাকে বলেছে আই স হিম ইটিং দ্য ম্যাঙ্গো, তাকে আমি আম খেতে দেখেছিলাম। ভালো করে খেয়াল করো, আই স হিম ইটিং, এখানে এই যে অবজেক্টটা আছে হিম, এটা একটা প্রোনাউন। প্রোনাউনের পরে আবার বসে আছে ইটিং। অ্যাকচুয়ালি আমি দেখছি কোনটা? আমি তাকে দেখছি না, আমি ইটিংটা দেখছি। তাকে ইটিং করতে দেখছি। তাহলে যেহেতু এই ওয়ার্ডটা অবজেক্ট আমাদের, তাহলে অবজেক্টের ঘরে কে বসতে পারে? নাউন বসতে পারে। কিন্তু এখানে দেখো ইটিং দ্য ম্যাঙ্গো যদি আমি বলি, ফোর্সটা কিসের আসছে? ফোর্সটা ভার্বের আসছে, আম খাচ্ছে, ইটিং দ্য ম্যাঙ্গো। তাহলে ইটিংটা এখানে অ্যাকচুয়ালি এই ম্যাঙ্গোটাকে মডিফাই করেনি, ম্যাঙ্গোকে মডিফাই তো করছে না ইটিংটা। তাহলে করছেটা কি? ভার্বের কাজ করছে, এর মধ্যে একটা ভার্বের ফোর্স আছে। যেমন বলেছিলাম সিইং দ্য স্নেক, তেমনই ইটিং দ্য ম্যাঙ্গোতে যেহেতু ইটিং ওয়ার্ডে ভার্বের ফোর্স আছে, তার মানে এটা পার্টিসিপল। তা একই আমরা বলি ফিউজড পার্টিসিপল। তাহলে এই ইটিংটা এখানে কি হয়ে যাচ্ছে? ফিউজড পার্টিসিপল, যেটা গ্রামাটিক্যালি ব্যবহার করি না আমরা, রং এটা। তাহলে এটা হিম ইটিং না হয়ে হওয়া কি উচিত? হিজ ইটিং। যেই আমি লিখব হিজ ইটিং, সঙ্গে সঙ্গে দেখো যেহেতু এটা পজেসিভ প্রোনাউন, তাহলে পজেসিভ নাউন বা পজেসিভ প্রোনাউনের অবজেক্টে পরিণত হয়ে গেল এই ইটিং ওয়ার্ডটা। আর অবজেক্টের কাজ করে নাউন, যেহেতু এটা নাউন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটাকে জিরান্ড বলতে হবে আমাদের। তাহলে ফিউজড পার্টিসিপলকে যদি আমরা গ্রামাটিক্যালি কারেক্ট বানাই, সেটা জিরান্ডে পরিণত হয়ে যায়। এটা আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের আমি। তাহলে ফিউজড পার্টিসিপল তোমরা খুব সুন্দরভাবে চিনতে পারবে। ধরো বলল যে
চিলড্রেন ওয়ান্টিং টু প্লে, একটা কমপ্লিট সেন্টেন্স আছে, আমি প্রথম অংশটা লিখলাম চিলড্রেন ওয়ান্টিং টু প্লে, ছেলেদের খেলতে চাওয়া, এই যে ব্যাপারটা। এবার প্রশ্ন করেছে আচ্ছা বলো তো ওয়ান্টিংটা কি, পার্টিসিপল নাকি জিরান্ড? তাহলে তুমি দেখেই বুঝতে পারছো যে এর আগে একটা নাউন আছে, তাহলে আইএনজি পার্টিসিপলের আগে নাউন বা প্রোনাউন থাকবে, কিন্তু সেটা পজেসিভ ফর্মে থাকবে না, তাকে আমরা ফিউজড পার্টিসিপল বলি। তাহলে ওয়ান্টিংটা হলো এখানে ফিউজড পার্টিসিপল। যেই আমি চিলড্রেনের জায়গায় চিলড্রেনস লিখব, সঙ্গে সঙ্গে এটা জিরান্ড হয়ে যাবে, কারণ পজেসিভ নাউনের এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে আশা করছি বোঝাতে পেরেছি ফিউজড পার্টিসিপল আর জিরান্ডের তফাৎ কি। যেহেতু জিরান্ড আমরা এলাম, আর একটু আমি জিরান্ড সম্পর্কে বলি তোমাদের এখানে। যে দেখো আমরা দেখেছিলাম যে এ ডগ ইজ স্লিপিং, যদি আমরা বলি সেখানে স্লিপিং এই যে ওয়ার্ডটা, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, যেহেতু ভার্বের ফোর্স বেশি আছে, আই স, যদি এরকম বলি যে দ্য ডগ ইজ স্লিপিং, আর যদি বলি আই স এ স্লিপিং ডগ, এবার লক্ষ্য করো এখানে যে প্রথমে যে স্লিপিং ওয়ার্ডটা রয়েছে, এখানে ফোর্স কিসের আছে বেশি? ভার্বের ফোর্স বেশি আছে। যেহেতু ভার্বের ফোর্স বেশি আছে, একে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয় স্লিপিংটা লক্ষ্য করো, এই স্লিপিং ওয়ার্ডটা ভার্বের ফোর্স আছে নাকি অ্যাডজেক্টিভের ফোর্স আছে? ডগ সম্পর্কে বলছে, ডগকে মডিফাই করছে, কেমন ডগ গো? স্লিপিং ডগ। যেহেতু ডগ নাউনকে মডিফাই করলো, অর্থাৎ ফাংশনালি এটা অ্যাডজেক্টিভ। যেহেতু ফাংশনালি এটি অ্যাডজেক্টিভ, সেহেতু আমরা একে বলবো পার্টিসিপল। হয় তুমি এটাকে বলো পার্টিসিপল, অথবা তুমি একে বলো ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার খুব ভালো করে বুঝবে বিষয়টা। দেখো জিরান্ড কি, আমি আগেই বলেছি জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, নাউনের কাজ করবে। নাউন কি কি কাজ করে? সাবজেক্ট হতে পারে একটা ভার্বের, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। ধরো আমি বললাম যে টিচিং ইজ অমনস হবি, ঠিক আছে, টিচিং হচ্ছে অমনের হবি। আর ধরো আমি বললাম যে অমন লাইকস টিচিং, অমন কি পছন্দ করে? টিচিং পছন্দ করে। এছাড়া ধরো আমি বললাম যে অমন ওয়াজ পানিশড ফর টিচিং ইন দ্য পাবলিক, পাবলিকে টিচ করার ফলে তাকে পানিশ করা হয়েছিল। এই সেন্টেন্সটা যদি নিই আমরা, তিনটে সেন্টেন্সই আমরা টিচিং দেখতে পাচ্ছি। দেখো এখানেও টিচিং আছে, এখানেও টিচিং আছে, এখানেও টিচিং আছে। এবার যদি প্রশ্ন হয় যে এই ওয়ার্ডটা পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ, তাহলে তুমি পার্টিসিপল নাকি জিরান্ড, তাহলে তুমি কিভাবে বুঝবে? তাহলে দেখো এই টিচিং ওয়ার্ডটা এই সেন্টেন্সে কিসের কাজ করছে? এটা কাজ করছে সাবজেক্টের, ইজ ভার্বের সাবজেক্ট। যেহেতু সাবজেক্টের কাজ করছে, সাবজেক্টের কাজ কে করে? একটা নাউন করে। তাহলে এটা নাউন, এখানে যেহেতু নাউন সেহেতু জিরান্ড, তাহলে টিচিংটা জিরান্ড। সেকেন্ড হচ্ছে এই দ্বিতীয় টিচিংটা, অমন লাইকস টিচিং, অমন পছন্দ করছে টিচিং। কি পছন্দ করছে? টিচিং পছন্দ করছে। তাহলে এখানে এই লাইকস ভার্বের অবজেক্ট, লাইক ভার্বের অবজেক্টের কাজ করছে কে? টিচিংটা। তাহলে অবজেক্টের কাজ কি করে? নাউন করে। তাহলে এটাও এখানে নাউন, তাহলে এটাও জিরান্ড। সেকেন্ড লাস্ট দেখো, অমন ওয়াজ পানিশড ফর টিচিং ইন দ্য পাবলিক, এখানে টিচিং ওয়ার্ডটা কার পরে আছে? ফর, এই প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে তাকে বলে প্রিপোজিশনের অবজেক্ট, আর প্রিপোজিশনের অবজেক্টের কাজ করে একটা নাউন। তাহলে এই টিচিংটাও নাউন, তার মানে এটাও জিরান্ড। এইগুলো প্রত্যেকটা হলো জিরান্ড এখানে। এবার ভালো করে বোঝো, আচ্ছা যদি আমরা এরকম বলতাম যে হিজ টিচিং, হিজ টিচিং, এখানে টিচিংটা কি হতো? অবশ্যই জিরান্ড হবে, কারণ এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরেও জিরান্ডই বসে, কারণ এটা অবজেক্ট হচ্ছে, নাউনই হবে, জিরান্ড। তাহলে স্লিপিং ডগ, স্লিপিং যেহেতু অ্যাডজেক্টিভ সেহেতু এটা কি হয়ে গেল? এটা পার্টিসিপল। এবার ধরো আমি বললাম যে স্লিপিং রুম,
স্লিপিং রুম। তো ফ্রেন্ডস একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে এ স্লিপিং রুম যদি আমি বলি, এই স্লিপিংটা হয়ে যাবে জিরান্ড, অথচ যেই আমি বলছি স্লিপিং ডগ, এ স্লিপিং ডগ, স্লিপিংটা হয়ে যাচ্ছে পার্টিসিপল। এরকম কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এই পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে তফাৎ করার খুব সহজ একটা ট্রিক আছে। সেটা হচ্ছে যখনই তুমি দেখবে এরকম কিছু দিয়েছে তোমাকে, একটা আর্টিকেল আছে, তারপরে V1 প্লাস আইএনজি আছে, তারপর নাউন আছে, তুমি এদের মাঝখানে একটা ইজ বসিয়ে দাও, দিয়ে মিলিয়ে দেখো শেষ থেকে পড়ে মিলছে কিনা। যদি মিলে যায় সেটা তুমি পার্টিসিপল অ্যান্সার করবে, আর যদি না মিলে সেটাকে জিরান্ড অ্যান্সার করবে। তাহলে দেখো আই স এ স্লিপিং ডগ, যদি আমি স্লিপিং আর ডগের মাঝে ইজ বসাই এবং শেষ থেকে পড়ি, তাহলে কি দাঁড়াবে? ডগ ইজ স্লিপিং, কুকুরটাই ঘুমাচ্ছে, ডগ ইজ স্লিপিং। তাহলে এই স্লিপিংটা হয়ে গেল পার্টিসিপল। কিন্তু এই যে স্লিপিংটা আছে এর মাঝে যদি আমি ইজ বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটা? রুম ইজ স্লিপিং। এবার বলো এটা কি কোনো মিনিংফুল সেন্টেন্স হলো? রুম তো কখনো ঘুমায় না, ঘুমাচ্ছে অন্যজন, অর্থাৎ এর যে সাবজেক্টটা সেটা রুম নয়, অন্য কেউ সেটা, সেই জন্য এটা হয়ে যাবে জিরান্ড। এবার আরও যদি ভালো করে ব্যাখ্যা করি আমরা, তাহলে জিরান্ড চেনার আর একটা সহজ নিয়ম হচ্ছে ফর বসিয়ে দেওয়া। তাহলে এখানে স্লিপিং রুমকে এই দুটোর মাঝে যদি আমরা ফর বসাই, তাহলে হয়ে যাবে দেখো রুম ফর স্লিপিং। হ্যাঁ, এবার মিলছে, সেই জন্য এটা হয়ে যাবে জিরান্ড। তাহলে ফর বসালে হবে জিরান্ড, ইজ বসালে হবে পার্টিসিপল। খুব সহজে বোঝার নিয়ম এটা। ফ্রাইং প্যান, ফ্রাইং প্যান, কেমন প্যান? ফ্রাই করার জন্য যে প্যান ব্যবহার করা হয়, কি হবে? জিরান্ড না পার্টিসিপল? প্যান ইজ ফ্রাইং, প্যানটা ফ্রাই হয়নি, প্যানেতে ফ্রাই হচ্ছে। তাহলে প্যান ফর ফ্রাইং, যেহেতু ফরে মিলছে, ফ্রাইং হয়ে যাবে জিরান্ড। আচ্ছা, ওয়াকিং স্টিক কি হবে? ওয়াকিং স্টিক, কেমন স্টিক গো? ওয়াকিং স্টিক। আচ্ছা, স্টিকটা ওয়াক করছে, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং? অবশ্যই স্টিক ফর ওয়াকিং, তাহলে এটা জিরান্ড হয়ে যাবে। আচ্ছা, ড্রিঙ্কিং ওয়াটার কি হবে? ড্রিঙ্কিং ওয়াটার কি হবে? ওয়াটারটা ড্রিঙ্ক করছে, ওয়াটার ইজ ড্রিঙ্কিং নাকি ওয়াটার ফর ড্রিঙ্কিং? ফর ড্রিঙ্কিং, তাহলে ড্রিঙ্কিংটাও হয়ে যাবে জিরান্ড। আচ্ছা, যদি বলি যে ফ্লোটিং স্ট্রিম কি হবে? ফ্লোটিং স্ট্রিম, স্ট্রিম মানে নদী ফ্লোট করছে, তাহলে নদী ফ্লোট করার জন্য নাকি নদীটাই ফ্লোট করছে? স্ট্রিম ইজ ফ্লোটিং নাকি স্ট্রিম ফর ফ্লোটিং? ইজ ফ্লোটিং, পার্টিসিপল, তাহলে এটা হয়ে যাবে পার্টিসিপল। আচ্ছা, যদি আমরা বলি যে সুইমিং স্ট্রিম, এবার কি হবে? সুইমিং স্ট্রিম। আচ্ছা, স্ট্রিমটা সুইম করছে নাকি স্ট্রিমটা সুইম করার জায়গা? তাহলে এটা স্ট্রিম ফর সুইমিং, স্ট্রিম ইজ সুইমিং নয়। তাহলে যেহেতু ফর সুইমিং, এই সুইমিংটা হয়ে গেল আমাদের কি? জিরান্ড। কিন্তু যদি বলি সুইমিং স্নেক, স্নেক ফর সুইমিং নাকি স্নেক ইজ সুইমিং? স্নেক ইজ সুইমিং, তাহলে সুইমিং স্নেকে সুইমিংটা পার্টিসিপল হবে, জিরান্ড না। তো আশা করছি এবার তোমরা খুব সহজেই বুঝতে পারছো তফাৎটা কি আসলে। আর এইভাবেও মনে রাখতে পারো, এই যে ফ্রাইং প্যান, ফ্লোটিং স্ট্রিম, সুইমিং স্ট্রিম, এগুলো কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে কাজ করে। যেহেতু একটা কম্পাউন্ড নাউন এটা, সেই জন্য এটাকে জিরান্ডই বলা হয়, কারণ নাউনের কাজ করছে। তো ফ্রেন্ডস, জিরান্ড আর পার্টিসিপলের যে তফাৎটা বেসিক, সেটা নিশ্চয়ই আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। কয়েকটা পার্টিসিপল আরও রয়েছে, সেগুলোর টাইপগুলো আমরা একে একে দেখব। এবার এই এক্সাম্পলগুলো দেখো। প্রথম সেন্টেন্স, দিস ইজ এ চার্মিং সিনারি, চার্মিং। দ্য সিন লুকস চার্মিং, চার্মিং। দ্য ডিনার ওভার, বেশ, এটা বাদ দিচ্ছি এগুলোকে। গড উইলিং, আই ডিপেন্ড অন দ্য ওয়াল বিং, হি ইজ এনগেজড ইন দ্য রাইটিং। তাহলে দেখতে পাচ্ছ আইএনজি দিয়া ভার্ব আমরা পেয়েছি, অর্থাৎ এগুলো পার্টিসিপলও হতে পারে, জিরান্ডও হতে পারে। ইনফিনিটিভ তো হবে না, কারণ ইনফিনিটিভ 2+V1, ওটার গঠনটাই আলাদা। কনফিউশন আসবে আমাদের, প্রেজেন্ট পার্টিসিপল নাকি এটা পার্টিসিপল নাকি এটা জিরান্ড, এই তিনটের মধ্যে কনফিউশন আসতে পারে। তো চলো আমরা ক্লিয়ার করি নি। অলরেডি প্রেজেন্ট পার্টিসিপল আর সিম্পল পার্টিসিপল যাকে আমরা বলি, বা ভার্বাল অ্যাডজেক্টিভের তফাৎটা আমি বুঝিয়ে দিয়েছি। ভার্বের ফোর্স বেশি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের ফোর্স বেশি থাকলে সেটাকে বলি ভার্বাল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। আর যদি নাউনের ফোর্স বেশি আসে, নাউন যদি হয়, সেটা হচ্ছে জিরান্ড। চলো দেখা যাক। দিস ইজ এ চার্মিং সিনারি, কেমন সিনারি এটা? এটা চার্মিং সিনারি, ভার্ব থেকে এসছে চার্মিং শব্দটা, চার্ম থেকে চার্মিং।
তাহলে গঠনের দিক থেকে ভার্ব, আর কাজ করছে কিসের, সিনারিটাকে মডিফাই করছে। কেমন সিনারি, চার্মিং। তাহলে এটা অ্যাডজেক্টিভ, ফোর্স বেশি কার, অ্যাডজেক্টিভের ফোর্স বেশি, তার মানে এটা প্রেজেন্ট, এটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। পার্টিসিপল। নেক্সট, দ্য সিন লুকস চার্মিং। সিনটাকে কেমন দেখতে লাগছিল, চার্মিং দেখতে লাগছিল। চার্ম ভার্ব থেকেই এসেছে। কার সম্পর্কে বলছে চার্মিং ওয়ার্ডটা, সিনের সম্পর্কে। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, তার মানে এটাও পার্টিসিপল। পার্টিসিপল। এবার পার্টিসিপল তো দুটোই, কিন্তু পার্টিসিপল দু ধরনের হয় গঠন অনুযায়ী। গঠন মানে সেন্টেন্সের কোন জায়গায় বসেছে সে, অর্থাৎ প্লেসমেন্ট অনুযায়ী দু রকমের পার্টিসিপল হয়। একটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ পার্টিসিপল, আর একটাকে বলা হয় প্রেডিকেটিভ পার্টিসিপল। যেটা অ্যাট্রিবিউটিভলি বসে, অ্যাট্রিবিউটিভলি মানে যে পার্টিসিপলের ডান দিকে একটা নাউন থাকে তাকে বলে অ্যাট্রিবিউটিভ পার্টিসিপল। আর যে পার্টিসিপলটা প্রেডিকেটিভলি বসে, প্রেডিকেটিভলি মানে ভার্ব থেকে শুরু হয় প্রেডিকেট। ওকে, তাহলে ভার্বের পরে আছে দেখো এটা, কিন্তু এর ডান দিকে কোনো নাউন নেই, একে বলে প্রেডিকেটিভ পার্টিসিপল। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেটিভ পার্টিসিপল, আর চার্মিংটা হয়ে গেল অ্যাট্রিবিউটিভ। লিখে দিই, অ্যাট্রিবিউটিভ পার্টিসিপল এবং প্রেডিকেটিভ পার্টিসিপল। বেশ, এটা তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আরও দুটো টাইপ আমরা শিখে নিলাম। নেক্সট হচ্ছে দ্য ডিনার ওভার দ্য পার্টি ব্রোক আপ। এটা দেখো, তুমি বলবে দাদা এখানে তো কোনো পার্টিসিপলই নেই, মানে কোনো V1 প্লাস আইএনজি নেই, তাহলে আমরা বুঝবো কী করে। লক্ষ্য করে দেখো, দ্য ডিনার ওভার দ্য পার্টি ব্রোক আপ, দিস ডান দে অল লেফট, গড উইলিং উই শ্যাল ডু ইট টুমরো। প্রথমের অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দিই সম্পূর্ণ, দ্বিতীয় অংশটার উপর কোনো প্রভাব পড়ছে কি না, দ্বিতীয় অংশটা কমপ্লিটলি সেম রইল প্রথম অংশটাকে বাদ দিল। দ্য পার্টি ব্রোক আপ, কমপ্লিট সেন্টেন্স। দে অল লেফট, ঠিক আছে, উই শ্যাল ডু ইট টুমরো, কোনো প্রবলেম নেই। তাহলে এই যে প্রথম অংশটা যেটা এক্সট্রা বসে আছে স্বতন্ত্রভাবে, অর্থাৎ এ সম্পূর্ণ একটা ফ্রি এজেন্ট, সম্পূর্ণ স্বতন্ত্র। এই অংশটা যেটা যেটা স্বতন্ত্র আছে অন্য ক্লজটা থেকে, কিন্তু এর ভিতরে একটা পার্টিসিপল আছে যেটা উহ্য অবস্থায় রয়েছে। যেমন অ্যাকচুয়ালি এই অংশটা দ্য ডিনার ওভার নয়, দ্য ডিনার বিং ওভার, এই বিং পার্টিসিপলটা উহ্য আছে। ঠিক তেমনভাবেই দিস ডান নয়, দিস হ্যাভিং বিন ডান, দিস হ্যাভিং বিন ডান। এবার তোমরা বলবে যে দাদা এটা দিস হ্যাভিং বিন ডান কেন লিখলে, তার কারণ হচ্ছে আমি তোমাদের অলরেডি বলেছি এটা পারফেক্ট পার্টিসিপল, দুটো কাজের মধ্যে একটা গ্যাপ আছে এখানে, সেই জন্য এটা পারফেক্ট পার্টিসিপল। এবং শুরু হচ্ছে কি দিয়ে, দিস দিয়ে শুরু হচ্ছে। এই ডান কাজটা দিস করেনি, যেহেতু সাবজেক্ট কাজটা করছে না, তার মানে এটা প্যাসিভে আছে, প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল, তার গঠন হচ্ছে হ্যাভিং বিন V3। তাহলে এটা দিস ডান হবে না, এটা হবে দিস হ্যাভিং বিন ডান। তাহলে হ্যাভিং বিন এই পার্টিসিপলটা উহ্য আছে। গড উইলিং, এখানে তো ক্লিয়ারলি বসেই আছে উইলিং পার্টিসিপলটা। তো এই ধরনের পার্টিসিপলকে বলা হয় অ্যাবসলিউট পার্টিসিপল। তো এটা অবশ্যই নোট করে নাও, অ্যাবসলিউট পার্টিসিপল। কি এই অ্যাবসলিউট পার্টিসিপল কিভাবে চিনবো আমরা? হয় পার্টিসিপলটা লেখা থাকবে অথবা উহ্য থাকবে, যাই থাকুক আমরা দেখব যে এই অংশটা, পার্টিসিপলের অংশটা দ্বিতীয় অংশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র রূপে থাকবে, অর্থাৎ অ্যাবসলিউট রূপে থাকছে এটা, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাবসলিউট পার্টিসিপল। এবার মনে রাখবে, অ্যাবসলিউট পার্টিসিপলের যদি অলরেডি সাবজেক্ট বসে থাকে, পার্টিসিপলে ভার্বের ফোর্স থাকে, সেই জন্য এর একটা সাবজেক্ট থাকে নিজস্ব, কখনো উহ্য থাকে কখনো লেখা থাকে। এবারে গড উইলিং, উইলিংটা কে করছে? গডই করছে। যদি গড চাই, তাহলে গড যেহেতু সাবজেক্ট অলরেডি বসে আছে এই পার্টিসিপলটা, এবং এটা অ্যাবসলিউট, এর আর একটা নাম আছে, একে বলে নমিনেটিভ অ্যাবসলিউট। এটাও মনে রাখতে হবে আমাদের, যে একেই আবার বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। তো ফ্রেন্ডস, নেক্সট সেন্টেন্স, আই ডিপেন্ড অন দ্য ওয়াল বিং বিল্ট অ্যাট ওয়ান্স। ভালো করে খেয়াল করো, সাবজেক্টকে আই, ভার্ব কি বলেছে? ডিপেন্ড অন। আমি নির্ভর করে আছি। কার ওপর নির্ভর করে আছি? দেয়ালটার ওপর নির্ভর করে আছি, নাকি দেয়ালটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাক এই আশাটাতে নির্ভর করে আছি? অবশ্যই এই ঘটনাটা, দেয়ালটার তৈরি হওয়ার ঘটনাতে আমি নির্ভর করেছি, দেয়ালটাতে নির্ভর করিনি আমি।
তাহলে লক্ষ্য করে দেখো অ্যাকচুয়ালি সেন্টেন্সটাকে লেখা কি উচিত আমার, সেন্টেন্সটাকে লেখা উচিত আই ডিপেন্ড অন দ্য কিসের ওপর, ওয়ালের, দেয়ালের তৈরি হবার উচিত, ওয়ালস বিল্ডিং, ওয়ালস বিল্ডিং অ্যাট ওয়ান্স, এইটা লেখা উচিত আমার ছিল। যেই আমি লিখব ওয়ালস বিল্ডিং, সঙ্গে সঙ্গে দেখো এই বিল্ডিংটার আগে যেহেতু পজেসিভ কেস হয়ে গেছে, তাহলে এই বিল্ডিংটা জিরান্ড হয়ে যাবে, কারণ পজেসিভ কেসের পরে জিরান্ড থাকে। তাহলে জিরান্ড হওয়া উচিত, অথচ বসে আছে কে, পার্টিসিপল বসে আছে। কি করে বুঝলাম এটা পার্টিসিপল, ভার্বের ফোর্স আছে বিইংয়ে, ভার্বের ফোর্স থাকলে পার্টিসিপল হয়, তাহলে এটা বসে আছে পার্টিসিপল, থাকা উচিত জিরান্ড, এর নাম হচ্ছে জিরান্ডিভ পার্টিসিপল। লিখে নাও, এই অংশে প্রশ্ন যদি আসে বিংটা কেমন পার্টিসিপল, অ্যান্সার হবে জিরান্ডিভ পার্টিসিপল। ওকে, ক্লিয়ার হয়ে গেছে, আরও একটা টাইপ শিখে ফেললাম আমরা পার্টিসিপলের। নেক্সট দেখো, হি ইজ এনগেজড ইন দ্য রাইটিং অফ এ লেটার। ফ্রেন্ডস, যদি সেন্টেন্সটা থাকতো হি ইজ এনগেজড ইন রাইটিং, সে লেখাতে ব্যস্ত, হি ইজ এনগেজড ইন, কিসে এনগেজ, রাইটিংয়ে এনগেজ। এবার তোমাকে প্রশ্ন করলো যে বলো তো রাইটিংটা পার্টিসিপল না জিরান্ড, তাহলে তুমি তো ইজিলি বলতে পারবে যে যেহেতু বাঁ দিকে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের পরে সবসময় কি থাকে, জিরান্ড থাকে, কারণ প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে, অর্থাৎ নাউন, আর নাউন মানে জিরান্ড, তাহলে এটা জিরান্ড। হ্যাঁ, একদম কারেক্ট বলেছো, এখানে রাইটিংটা জিরান্ড। কিন্তু যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো যে এই জিরান্ডের বাঁ দিকে একটা দা বসে আছে আর ডান দিকে একটা অফ বসে আছে, অর্থাৎ দেখো স্ট্রাকচারটা, এখানে আছে রাইটিং, বাঁ দিকে বসে আছে দা, ডান দিকে বসে আছে অফ, এই দা প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অফ, একে বলা হয়, এই যে অংশটা, একে আমরা জিরান্ড বলি না, একে আমরা বলি ভার্বাল নাউন। যদিও জিরান্ডেরই আর একটা নাম ভার্বাল নাউন, কিন্তু এখানে স্পেসিফিক আমি জিরান্ড না বলে একে কি বলবো, একে বলবো ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ক্লিয়ার হয়েছে? তাহলে ভার্বাল নাউন কি জিনিস, এই স্ট্রাকচারটা মনে রাখবে, দা প্লাস পার্টিসিপল, দা প্লাস জিরান্ড প্লাস অফ, এটাই হচ্ছে ভার্বাল নাউন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে কমপ্লিট আমাদের পার্টিসিপল। যত ধরনের পার্টিসিপল হয় সমস্ত আমি তোমাদের বলে দিলাম, একদম ফিউজড পার্টিসিপল থেকে শুরু করে অ্যাবসলিউট থেকে শুরু করে আমাদের ভার্বাল নাউন, এটা জিরান্ডের একটা ধরন, সেটাও বলে দিলাম তোমাদের। জিরান্ডের আলাদা আলাদা টাইপ, জিরান্ড দেখো কত ধরনের হয়, ডাইরেক্ট জিরান্ড হতে পারে, সাধারণত যাকে আমরা জিরান্ড বলি, যেমন বললাম স্মোকিং কিলস, তাহলে স্মোকিংটা কি হয়ে গেল, জিরান্ড। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, তাহলে স্মোকিংটা জিরান্ড, এটাকে বলে ডাইরেক্ট জিরান্ড, যেটা সাধারণত। কখনো কখনো আমরা দেখি যে জিরান্ড প্রিপোজিশনের পরে থাকে, যেমন এই সেন্টেন্সে দেখলাম হি ইজ এনগেজড ইন রাইটিং, প্রিপোজিশনের পরে যে জিরান্ড থাকে একে বলে প্রিপোজিশনাল জিরান্ড। আর 3 নম্বর হচ্ছে একটা টু এর পরে জিরান্ড থাকে, যাকে বলে টু প্লাস জিরান্ড। এটা কেমন, কিছু কিছু ফিক্সড ফ্রেজ আছে, যেমন বি অ্যাকাস্টাম টু, বি ইউজ টু, বি অবজেক্ট টু, এরকম যদি ফ্রেজ কিছু দেখতে পাও তুমি, সেই ফ্রেজটার পরে যদিও টু লেখা আছে, কিন্তু টু এর পরে V1 বসে না, মানে টু এর পরে V1 মানে ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ বসবে না, সেই জায়গায় জিরান্ড বসে যাবে, এই জিরান্ডটাকে আমরা টু প্লাস জিরান্ড বলি। তো চলো দেখা যাক, তারও এক্সাম্পল আমরা একটা দিই এখানে। তো ফ্রেন্ডস দেখো, হি ইজ ইউজ টু স্ট্যান্ড লং টাইম, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত। এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো, বি ইউজ টু এই ফ্রেজটা আছে, বি ভার্বের ফর্ম একটা, ইজ, এম, আর, ওয়াজ, যা খুঁজতে পারে, তাহলে বি ইউজ টু, বি অ্যাকাস্টাম টু, বি অ্যাকাস্টাম টু, অবজেক্ট টু, এই ধরনের যত ফ্রেজ রয়েছে যাদের শেষে টু আছে, এর পরে যদি ভার্ব আসে, সেই ভার্বটা তোমার দেখে মনে হবে টু স্ট্যান্ড লিখি, কিন্তু লেখা যাবে না, এখানে স্ট্যান্ডিং লিখতে হবে। এই জিরান্ডটাকে, এটা জিরান্ড হয়ে গেল। কি করে জিরান্ড বুঝলাম দাদা, কারণ বাঁ দিকে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে, তাহলে জিরান্ড হয়ে গেল নাউন। তাহলে এই জিরান্ডটাকে বলে টু প্লাস জিরান্ড।
তাহলে জিরান্ড তিন ধরনের, একটা হলো ডাইরেক্ট জিরান্ড, একটা প্রিপোজিশনাল জিরান্ড, আর একটা টু প্লাস জিরান্ড। আর পার্টিসিপেলের যত ধরন হয় সব বলে দিয়েছি। লাস্ট আমরা শেষ করব ইনফিনিটিভ দিয়ে। তো ফ্রেন্ডস, এখানে আমি 9টা সেন্টেন্স লিখেছি, প্রত্যেকটা সেন্টেন্সে ইনফিনিটিভের ইউজ আছে। দেখো, টু প্লে, আচ্ছা দ্বিতীয়টাকে আপাতত বাদ দাও। নেক্সট, টু রাইট, টু হ্যাভ আটার্ড, টু কেয়ারফুলি ক্যারি, টু লিভ, টু লেট, টু গো, টু বি ব্রিফ। বেশ, এবার দেখো, ইনফিনিটিভটা তো আমরা প্রত্যেকটাতেই আছে দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা টাইপ আলাদা 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 ধরনের ইনফিনিটিভ হয়। তো প্রথম টাইপের ইনফিনিটিভকে, যেটা সাধারণত যাকে আমরা ইনফিনিটিভ বলে শিখে এসেছি এতদিন, একে বলা হয় জেনারেল ইনফিনিটিভ। তাহলে হি ওয়ান্টস টু প্লে, কোনো প্রবলেম নেই এখানে, এইটাই সাধারণ ইনফিনিটিভ আমরা জানি। তাহলে এটা হয়ে গেল জেনারেল ইনফিনিটিভ। নেক্সট, কখনো আমরা দেখব যে সেন্টেন্সে ইনফিনিটিভের টুটা উহ্য থাকে, যেক্ষেত্রে টু উহ্য থাকে, শুধুমাত্র V1 একা বসে থাকে, তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি নাম? বেয়ার অথবা ডাইরেক্ট ইনফিনিটিভ। দুটো নামই পাবে তোমরা, বেয়ার ইনফিনিটিভও পেতে পারো, ডাইরেক্ট ইনফিনিটিভও পেতে পারো। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হলো হি ডিড নাথিং বাট টু ক্রাই, কিন্তু টু ক্রাইয়ের টুটা লেখা নেই, উহ্য আছে, একেই বলে বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, এবার তুমি প্রশ্ন করতে পারো যে বুঝবো কী করে কখন উহ্য হবে? তাহলে এইভাবে বুঝবে যে এর বাঁদিকে কি রয়েছে। দেখো, বাট, এই ধরনের কনজাংশন, যেমন বাট, অ্যান্ড, এক্সেপ্ট, কোনো না কোনো দেন, এই ধরনের কনজাংশন যদি থাকে, তখন কি হয়ে যাবে? উহ্য হয়ে যাবে টুটা। আবার কিছু কিছু ভার্ব আছে, যেমন হ্যাভ, যেমন সি, যেমন ওয়াচ, কজ, মেক, বেড, এই সমস্ত ভার্বগুলো থাকলেও কিন্তু উহ্য হয়ে যায়। খুব সুন্দর একটা এক্সাম্পল, তোমরা জানো অনেকে, এটা একটা উক্তি বিখ্যাত একজন ব্যক্তির সম্পর্কে, নিউটন সম্পর্কে। এরকম বলা হয় যে মিলিয়ন্স স দ্য অ্যাপেল ফল, বাট নিউটন ওয়াজ দ্য ওয়ান হু আস্কড হোয়াই। লক্ষ লক্ষ মানুষ আপেল পড়তে দেখেছিল, কিন্তু নিউটনই তাদের মধ্যে একজন ছিলেন যিনি প্রশ্ন করেছিলেন যে কেন পড়ছে নিচে। তাহলে এটা আমরা স্টুডেন্টদের বলি যে সবসময় তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন না করলে কিন্তু জানতে পারবে না। তাহলে এই সেন্টেন্সটা দেখো, লক্ষ্য করে দেখো, প্রথম অংশটাই কি লেখা আছে? মিলিয়ন্স স দ্য অ্যাপেল ফল। লেখা উচিত কি মিলিয়ন স, অনেক মানুষ দেখেছিল অ্যাপেলটাকে পড়তে, টু ফল, মিলিয়ন স দ্য অ্যাপেল টু ফল লেখা উচিত। কিন্তু কেন আমরা স দ্য অ্যাপেল ফল লিখছি, টু ফল কেন লিখছি না? কারণ ভার্বটা লক্ষ্য করো আছে স। এই যে বললাম কিছু কিছু ভার্ব আছে, যেমন সি, ওয়াচ, মেক, হ্যাভ, কজ, বিড, এই সমস্ত ভার্বগুলো যদি থাকে, এদের পরে কিন্তু আমরা কখনোই জেনারেল ইনফিনিটিভ লাগাতে পারি না, মানে টু প্লাস V1 লাগাতে পারি না। তাহলে কি লাগাবো? বেয়ার ইনফিনিটিভ, শুধু V1। তাহলে এই ইনফিনিটিভের নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। নেক্সট দেখো, হি নোজ হাউ টু রাইট ইন ইংলিশ। খেয়াল করো, টু রাইট লেখা নেই, হাউ টু রাইট লেখা আছে। এই ইনফিনিটিভটার নাম হলো ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ কি জিনিস? যেখানে টু এর আগে একটা হাউ লেখা থাকে, হাউ প্লাস টু প্লাস V1কে বলে ফুল ইনফিনিটিভ। কখন ফুল ইনফিনিটিভ হবে? কেন এটা হি নোজ টু রাইট কেন লিখলাম না? যেমনভাবে আমাদের এই বেয়ার ইনফিনিটিভকে চিনিয়ে দিচ্ছিল কিছু ফিক্সড ভার্ব, তেমনি ফুল ইনফিনিটিভকেও চিনিয়ে দেবে কিছু ফিক্সড ভার্ব, যেমন নো ভার্ব, যেমন লার্ন, যেমন টিচ, ইনফর্ম। এই ভার্বগুলো পরে সবসময় ফুল ইনফিনিটিভ বসবে, কখনোই জেনারেল বা বেয়ার ইনফিনিটিভ হবে না। নেক্সট, হি অ্যাডমিটেড টু হ্যাভ আটার্ড দিস ওয়ার্ডস এগেনস্ট মি। আচ্ছা, টু হ্যাভ আটার্ড কেন লিখেছি, টু আটার কেন লিখলাম না? তাহলে মনে রাখবে, যেমন দেখেছিলাম পার্টিসিপেলের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল হচ্ছিল, ইনফিনিটিভের ক্ষেত্রেও প্রেজেন্ট ইনফিনিটিভ হয়, আবার পারফেক্ট ইনফিনিটিভ হয়। জেনারেল ইনফিনিটিভটাই হলো প্রেজেন্ট ইনফিনিটিভ, আর পারফেক্ট ইনফিনিটিভের গঠন হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস V3। আচ্ছা দাদা, বুঝবো কী করে কখন পারফেক্ট হবে আর কখন প্রেজেন্ট হবে? ভালো করে দেখো, দুটো ঘটনা বলা থাকবে,
একটা প্রথম ভার্বে আছে অ্যাডমিট করা, স্বীকার করে নেওয়া, আর দ্বিতীয় ভার্ব কি আছে উচ্চারণ করা, আটার করা। সে স্বীকার করেছিল যে সে আমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলেছিল। কোন ঘটনাটা আগে ঘটেছে? আগে বলেছে না আগে স্বীকার করেছে? তাহলে অবশ্যই আগে বলেছে। তাহলে দুটো অতীতের ঘটনার মধ্যে যেটা আগে ঘটে গেছে তাকে যদি ইনফিনিটিভ ফর্মে লিখতে হয় তখন পারফেক্ট ইনফিনিটিভে লিখতে হয়, প্রেজেন্টে নয়। সেই জন্য আমরা টু আটার না লিখে লিখব টু হ্যাভ আটার্ড। তাহলে একে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। আশা করছি ক্লিয়ার এটা। নেক্সট, আই অ্যাডভাইজড হিম টু কেয়ারফুলি ক্যারি। আচ্ছা, টু ক্যারি কেয়ারফুলি লেখা উচিত তো? অবশ্যই উচিত। টু কেয়ারফুলি ক্যারি কী করে লিখব? ইনফিনিটিভের গঠন আমরা কি জানি? টু প্লাস V1 অথবা টু প্লাস হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে ইনফিনিটিভের গঠন। এটা প্রেজেন্ট আর এটা পারফেক্ট। কিন্তু টু আর V1 এর মাঝে কি করে একটা অন্য পার্টস অফ স্পিচের ওয়ার্ড ঢুকে গেল? গ্রামাটিক্যালি এটা রং, কিন্তু হ্যাঁ যদি এরার কারেকশান দেয় তাহলে এটা এরার, এটা লেখা যায় না। কিন্তু যদি তোমাদের প্রশ্ন করে যে যদি টু কেয়ারফুলি ক্যারি লেখা থাকে এটা কি ধরনের ইনফিনিটিভ, তাহলে অ্যান্সার হবে এটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। কি? স্প্লিট ইনফিনিটিভ, SPLIT। যখন টু আর V1 এর মাঝে অন্য একটা পার্টস অফ স্পিচ ঢুকে যায় তাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। নেক্সট দেখো, উই ইট টু লিভ। ভালো করে বুঝবে, টু লিভ, টু লেট, টু গো, এই তিনটে আগে দেখে নাও। এই যে ইনফিনিটিভগুলো কিসের কাজ করছে, কোন পার্টস অফ স্পিচের কাজ করছে আমাকে একটু বলো দেখি। এই যে টু লিভটা কাকে মডিফাই করছে? ইটকে। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকি। খাচ্ছি কেন? অর্থাৎ ভার্বকে যদি আমি হোয়াই দিয়ে প্রশ্ন করি এই ইনফিনিটিভটা অ্যান্সারে আসছে। হোয়াইয়ের অ্যান্সার, হয়ারের অ্যান্সার, হাউয়ের অ্যান্সার, হোয়েনের অ্যান্সার, হাউ লংয়ের অ্যান্সার যে দেবে তাকে অ্যাডভার্ব বলে। তার মানে এইখানে ইনফিনিটিভটা কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। কিন্তু ইনফিনিটিভ আসলে করে কার কাজ? নাউনের কাজ করে, সেই জন্যই তো এটা ভার্বাল নাউন। কিন্তু যেহেতু এখানে অ্যাডভার্বের কাজ করলো, এই ইনফিনিটিভটাকে আমরা বলি জিরান্ডিভ ইনফিনিটিভ। ফ্রেন্ডস, দ্বিতীয়টা দেখো, টু লেট। কার সম্পর্কে বলছে? টু লেট হাউসের সম্পর্কে বলছে। হাউস একটা নাউন, নাউনকে মডিফাই করলো অ্যাডজেক্টিভ। তাহলে যখন ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করবে অথবা অ্যাডজেক্টিভের কাজ করবে সেই ইনফিনিটিভটাকে বলা হয় জিরান্ডিভ ইনফিনিটিভ। সেম জিনিস টু গো কার সম্পর্কে বললো? রেডি। রেডি হলো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সম্পর্কে বলছে, তার মানে অ্যাডভার্ব। তাহলে এটাও অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। তাহলে হয় অ্যাডজেক্টিভের কাজ করবে অথবা অ্যাডভার্বের কাজ করবে, একে বলা হয় জিরান্ডিভ ইনফিনিটিভ। এবার প্রশ্ন হচ্ছে জিরান্ডিভ কেন? জিরান্ড কোথা থেকে আসছে? ভালো করে খেয়াল করো। উই ইট টু লিভ না লিখে আমার লেখা উচিত কি? উই ইট ফর লিভিং। আমরা বেঁচে থাকার জন্য তো খাচ্ছি, ফর লিভিং। তাহলে ফর লিভিং যদি আমরা লিখি তাহলে ফরটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে V1 প্লাস ING মানে এটা জিরান্ড। তাহলে আসলে এটা জিরান্ড, কিন্তু বসে আছে কে? ইনফিনিটিভ, সেই জন্য এর নাম হচ্ছে জিরান্ডিভ ইনফিনিটিভ। সেম জিনিস বাকিগুলোতেও তুমি লাগাতে পারবে। লাস্টের এক্সাম্পলটা একটু পিকিউলিয়ার টাইপের, লক্ষ্য করো। অলরেডি আমরা বলে দিয়েছি, আর এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, কারণ এই অ্যাবসলিউটটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউট ইউজ, অনেকের অ্যাবসলিউট ইউজ হয়। যেমন পার্টিসিপলে আমরা একটা অ্যাবসলিউট পার্টিসিপল দেখেছি, দেখো, গড উইলিং, দিস ডান, দ্য পার্টি ওভার, ওইগুলো অ্যাবসলিউট ব্যবহার। অ্যাবসলিউট মানে দ্বিতীয় অংশটা সঙ্গে এর কোনো কানেকশান নেই, এটাকে বাদ দিলেও দ্বিতীয় অংশটা কমপ্লিট থাকছে। তাহলে দেখো, টু বি ব্রিফ, সংক্ষেপে বলতে গেলে আই অ্যাম রুইন্ড, আমি খতম। তাহলে এই প্রথম অংশটা তো না বললেও চলে, হ্যাঁ এটা তো না বললেও চলে। আই অ্যাম রুইন্ড নিজেই সম্পূর্ণ। তাহলে যেহেতু এই অংশটা সম্পূর্ণ স্বাধীন একটা অংশ, একে বলা হয় অ্যাবসলিউট। ফ্রেন্ডস, আর একটা টার্ম মনে রাখবে, একেই বলা হয় প্যারেনথেসিস। প্যারেনথেসিস অথবা প্যারেনথেটিক ফ্রেজ। প্যারেনথেসিস ফ্রেজ হয়, প্যারেনথেসিস ক্লজ হয়। প্যারেনথেসিস মানে কি? যেটা এক্সট্রা আসছে। আচ্ছা, প্যারেনথেসিস আবার দু রকমের হয়, অ্যাফার্মেটিভ প্যারেনথেসিস হয়, নেগেটিভ প্যারেনথেসিস হয়। যেমন হি নট মি,
এইখানে এই যে নট মিটা আমি বলেছি, এটাও একটা প্যারেন্থেসিস, কিন্তু এটা নেগেটিভ প্যারেন্থেসিস। এবার দেখো তাহলে এটাকে অ্যাবসলিউট ইউজ বলে অথবা প্যারেন্থেটিক্যাল ইউজ বলে, যেটার সঙ্গে অন্য ক্লজটার কোনো কানেকশান নেই। তাহলে টু বি ব্রিফ, এখানে এই যে টু বি এটা ইনফিনিটিভ, কিন্তু কেমন ইনফিনিটিভ? জিরান্ডিভ ইনফিনিটিভ, অথচ অ্যাবসলিউটলি ইউজ করা হয়েছে। এইটা ভালো করে মাথায় রাখতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি আর কোনো কনফিউশন এখান থেকে থাকবে না। ভিডিও আমাদের বিরাট বড় হয়ে গেছে, আমাদের এই 3টে টপিকই আজকে শেষ করছি পার্ট 1। আমাদের সিকোয়েন্সটা করাবো ভেবেছিলাম, হলো না, পজিটিভ ভার্বটা হলো না। আমরা পরের পার্টে অবশ্যই পজিটিভ ভার্ব আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সিকোয়েন্স, এছাড়া প্রচুর টপিক আছে আমাদের হাতে, কিন্তু এত বড় টপিক নয়, সেগুলো ছোট ছোট টপিক, দেখবে কত তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলো। এই টপিকটা একটু বড় ছিল, এরপরে আমরা এগুলো নিয়ে আসবো। মুডেরও আরও সংক্ষেপে, অনেকের মুড নিয়ে এখনও কনফিউশন আছে, কিছু কিছু কনফিউশন আমি মুড থেকেও দূর করে দেবো একটা ভিডিও বানিয়ে। তো আজকে এতটাই থাকছে, দেখতে থাকো। নেক্সট ভিডিও আমাদের সাজেশানের পার্ট 3 আসছে, টেক্সটের সাজেশানে, এবং সেখানে আমি তোমাদের একটা ভিডিওতেই সমস্ত টেক্সটের পাবলিকেশান, রাইটিং, কবিদের কোন কোন কবিদের যে ডেট অফ বার্থ বা কিছু ইম্পর্টেন্ট যে তোমার কবিদের সম্পর্কে কিছু কোটেশান ইম্পর্টেন্ট, এবং কিছু কবিতার কোটেশান যেগুলো আসতে পারে, সেইগুলো যেগুলো টেক্সটের একটু বাইরে, সেখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তার জন্য আমাদের কি কি পড়ে রাখতে হবে, সেইগুলো একটা ভিডিওতে আমি বানিয়ে দেব সাজেশান টেক্সট পার্ট 3-তে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে একটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।